নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি, অনেক সময় রান্নাবাড়ি করার পর দেখা যায় কড়াইটা একেবারে পুড়ে যায় আর অনেকটা মাজা ঘষা করতে লাগে। তাই খুব দ্রুত কম খাটনি করেই আমরা কিভাবে কড়াইটা পরিষ্কার করতে পারবো। এখানে আমার কড়াইটা গরম রয়েছে, তাই আমি আর গরম করিনি। এরকম পুড়ে গেলে কড়াইটাকে আগে প্রথমে গরম করে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, আর আমাদের বাড়িতে যে চা পাতা থাকে সেই চা পাতা আর 1 চামচ বেকিং সোডা দিয়ে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে দেখুন আমার কড়াইটা কিন্তু 80% পরিষ্কার হয়ে গেছে। এবার একটি নর্মাল স্কচব্রাইট দিয়ে আমি কড়াইটাকে এইভাবে একটু ডলে নিচ্ছি। 1 মিনিটও আমার সময় লাগলো না এই কড়াইটাকে পরিষ্কার করতে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পোড়া কড়াইটা। নর্মালভাবে পরিষ্কার করতে গেলে কিন্তু এত অল্প সময়ে হতো না, অনেকটা সময় মাজা ঘষা করতে লাগতো। ধোয়ার পর কিন্তু রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। অনেক সময় হয় আমরা হয়তো অনেকটা পরিমাণ শাক নিয়ে আসি, বেশ কিছুটা শাক রান্না করা হয়, ধোয়ার পর দেখা যাচ্ছে বেশ কিছুটা শাক প্রয়োজন নেই, রেখে দিতে চাই। কিন্তু এই ধরনের ধোয়া শাক যদি পলিথিনে রেখে দিই তাহলে কিন্তু পচে যায়, ভালো থাকে না, এমনকি পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কিচেন তাওয়াল, পরিষ্কার তাওয়াল। এখানে আমি তাওয়ালটা ব্যবহার করি সবজির জন্য। আপনারা চাইলে এখানে নিয়ে নিতে পারেন যে কোনো কাপড়। এইভাবে শাকটাকে রেখে, ভেজা শাকটাকে রেখে ভাঁজ করে নিলাম। এবার আমি এই তাওয়ালিটাকে পলিথিনে রেখে দিচ্ছি। এইভাবে যদি আমরা ধোয়া শাকটাকেও রেখে দিই, 3-4 দিনও রেখে দিই, পাতাও হলুদ হবে না, শাকটাও পচবে না। অবশ্যই প্লাস্টিকটাকে ছিদ্র করে দেবেন, তাহলে ভেতরে জল জমতে পারবে না। পরের যে টিপসটি, পাঁপড় খেতে প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু এই ধরনের যে সাউথ ইন্ডিয়ান পাঁপড়গুলো হয় না, এই ধরনের পাঁপড়গুলোর ওপরে দেখা যায় একটা বালি কিচকিচ করে, যেটা পাঁপড় খেতে কিন্তু মুখে বাঁধে না, কিন্তু পাঁপড় ভাজার সময় যে তেলটা ব্যবহার করা হয় না, তেলের নিচে পরে দেখা যায় বালি বালি মতো কিচকিচ করছে, এমনকি সেই তেলটা দিয়ে আর অন্য কিছু রান্না করা যায় না। তাই এই ধরনের সাউথ ইন্ডিয়ান যে পাঁপড়গুলো একটু যদি রুমাল দিয়ে খুব ভালো করে মুছে নেন, তাহলে যে ওপরে একটি বালি মতো থাকে, যেটা তেলের মধ্যে পরে মিশে যায়, কিচকিচ করে, তরকারি রান্না করলে সেই সমস্যাটি হবে না। তাই আমি এই ধরনের পাঁপড়গুলো যখনই ভাজি খুব ভালো করে মুছে নিই, তাহলে বালি বা নোংরা যাই থাকুক না কেন সেটা কিন্তু তেলে আর যাবে না, সেই তেলটাকে আমরা ইউজ করতে পারবো। দেখুন, আর এই পাঁপড়গুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি একটি পাঁপড় আপনাদের ভেজেও দেখাচ্ছি। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা তরকারি রান্না করি, কোনো কারণে হয়তো ভুলবশত নুন বেশি পড়ে যায়। আমাকে একজন কমেন্ট করে বলছিলেন নুন বেশি হলে তরকারিতে কিভাবে সেটা কমাতে পারবো। এর জন্য দেখুন আমি এখানে 2.5 চামচ পরিমাণ আমার তরকারি অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি এখানে আটা, যে আটা রুটি তৈরি করে খাই, সামান্য পরিমাণ জল দিয়ে আটাটাকে এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে, পাতলা নয়। রুটি যেরকম করি সেরকমভাবে আটাটাকে মেখে নিয়েছি নুন ছাড়া। এবার এই আটাটাকে কি করব, তরকারির মধ্যে দিয়ে দেব। 1 মিনিট মতো একটু ফোটালেই কিন্তু যে অতিরিক্ত নুন, এক্সট্রা নুন আটাটা অ্যাবজর্ব করে নেবে। অনেকে আলু দিয়ে দেন তরকারির নুন কমানোর জন্য, কিন্তু আলু দিলে অনেকটা সময় লাগে, তা না হলে আলু নুন টানতে পারে না। আটা দিলে খুব দ্রুত আপনাদের নুনটা ঝোলের থেকে টেনে নেবে আটা। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, বাদাম নিয়ে। বাদাম আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু এই যে কাঁচা বাদাম আমরা নিয়ে আসি না, এই কাঁচা বাদামের খোসাটা ছাড়াতে খুবই সমস্যা হয়। তাই আপনারা ঘরেই তেল ছাড়া এইভাবে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বাদামটা দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর ঠান্ডা করে নেব। বাদামটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, খোসা ছাড়ানোর জন্য এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে নিয়ে এইভাবে যদি বাদামটাকে আমরা ডলতে থাকি, তাহলে কিন্তু বাদামটা সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে যাবে। অনেকেই থালায় নিয়ে এইভাবে করেন, এতে কি হয়, ঘরটা নোংরা হয় বাদামের খোসা উড়ে গিয়ে। এতে কিন্তু বাদামের খোসা উড়বে না। দেখুন বাদামের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি বাদামগুলোকে এইভাবে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব দ্রুত বাদামের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন। ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই।
আমাদের বাড়িতে যে এই ধরনের সবজিগুলো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, এই ধরনের দেখুন বটবডি, কিন্তু এগুলো কাটতে গিয়ে আমরা যেটা করে থাকি অবশ্যই তো সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিই। তারপর আমরা কি করি, অনেকেই এইভাবে ছুরি দিয়ে একটা একটা করে বটবটি কাটি। এতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ একটা একটা করে কাটতে গেলে, বা অনেকেই কাঁচি দিয়ে আমরা অনেকে কাটি, সেক্ষেত্রেও সময় লাগে, অনেকে বটি দিয়ে। কিন্তু আজকে যে পদ্ধতিটি বলবো, সবগুলো বটবটি আপনারা একসঙ্গে কেটে নিতে পারবেন। কোনো রকম আপনাদের সময় এখানে ব্যয় করতে হবে না সবজি কাটার জন্য। এখানে দেখুন বটবটির যে বোটার অংশটা রয়েছে সবগুলোকে এইভাবে আমি একসঙ্গে নিয়ে সমান করে নিচ্ছি। আমি দেখুন হাতের মুঠোতে আমি কিন্তু এখানে অনেকগুলো বটবটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যারা নতুন সবজি কাটেন বা সংসারের কাজ করেন, এইভাবে ধরে কাটতে অনেক সময় আঙুল কেটে যায়, তারা এই ধরনের একটি ক্লিপ দিয়ে বটবটিগুলোকে আটকে নিতে পারেন। তাহলে কিন্তু বটবটিগুলো আপনাদের হাতের থেকে আলাদা হবে না। তারপর এইভাবে আপনারা যদি ছুরি দিয়ে দেখুন কেটে নেন, দেখবেন একটি বটবটির কাটার সময়েই আপনারা প্রায় 500 বটবটি কিংবা 1 কিলো বটবটি কেটে নিতে পারছেন। সময় একেবারেই লাগে না দেখুন। আর আমরা যারা পুরনো তারা তো অবশ্যই এইভাবে হাত দিয়েই কাটি, এরকম ক্লিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিপটা আমি তাদের জন্যই নিতে বলছি যারা একেবারে নতুন সবজি কাটছেন বা রান্নাঘরের নতুন কাজবাজ শিখছেন, তারা এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়ে বটবটিগুলো আলাদা হবে না, এমনকি আঙুল কেটে যাওয়ারও সমস্যা হবে না। ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও কাজে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেকেই আমরা আছি যারা সকালে ব্যস্ততার মাঝে থাকি, নানা রকম কাজবাজ থাকে, টিফিন করে দেওয়ার থাকে বাচ্চাদের, হাজব্যান্ডদের, তাই আগের দিন সবজি কেটে রাখি। কিন্তু এই সবজিগুলোকে পলিথিনে বা এই ধরনের কন্টেনারে রাখলে ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা লেগে যায়, আর পলিথিনে রাখলে অনেক সময় পচেও যায়। তাই এই ধরনের যে জলের বোতলগুলো থাকে আমি একটি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমি জলের বোতলের মুখের দিকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন সমান করে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিতে পারেন। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব, এর মধ্যেই আমি বটবটি এইভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাও রাখতে পারেন, কিন্তু বিনস কেটে রাখতে পারেন, নষ্ট হবে না। কারণ এর মধ্যে যখন আমরা বোতলের ওপরের অংশটা এইভাবে ঢুকিয়ে দেব, এতে কিন্তু ফ্রিজের ঠান্ডাটা কোনোভাবে ঢুকতে পারবে না, বাইরে থেকে ঠান্ডাটা থাকবে। এর ফলে আপনাদের বটবটিটার ভেতরে জল জমবে না, পচবে না, আর কম জায়গার মধ্যে আপনারা কিন্তু রাখতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের ঘ্যাটকল পাতা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বাটা। আমাদের এখানে ঘ্যাটকল বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে আমাকে। কিন্তু এই ধরনের পাতাগুলো অনেকেরই হাত চুলকায়, তাই কাটার আগে যে কাজটি করা উচিত, যাদের হাত চুলকায় সামান্য একটু তেল মেখে নেবেন। দেখুন আমি ঘ্যাটকলের পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কিন্তু বন্ধুরা তারপরেও দেখা যায় অনেকের যে প্রচুর পরিমাণে হাত চুলকাতে থাকে এই ধরনের পাতা ধরার ফলে। তখন আপনারা কি করবেন, অনেকেই কাটার পরে ধয়, পরে ধুলেও কিন্তু হাত চুলকায়। তাই নিয়ে নেবেন সামান্য নুন নিয়ে যদি হাতে এইভাবে একটু ডলে নেন, দেখবেন চুলকানো নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করছি, অনেকেই আমরা মিলের থেকে আটা ভাঙিয়ে খাই। যারা মিলের আটা খাই অবশ্যই তো চেলে নিই, কিন্তু এইভাবে চালতে গেলে দেখা যায় ছোট পাত্রের মধ্যে চাললে চারপাশে কিচেন স্ল্যাপে হোক ফ্লোরে হোক আটাটা আমাদের ছড়িয়ে ছিটে আটাটাও নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয়। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে ছোট্ট একটি বাটিতে আটা নিয়ে এইভাবে চালনির ওপর রেখে আটাটা চালতে থাকেন, তাহলে দেখবেন ছোট পাত্রের মধ্যেও আটাটা চাললে আপনাদের আটাটা কখনোই বাইরে ছিটকে পড়বে না। এমনকি কিচেন স্ল্যাব তো আপনাদের নোংরা হবেই না, আপনাদের আটাটাও কিন্তু একটু নষ্ট হবে না। তাই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য সরিষার তেল, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে ঘ্যাটকলের পাতাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঘ্যাটকলের পাতাটাকে খুব ভালো করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি মিক্সার জারের মধ্যে ঘ্যাটকলের পাতাটা দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিলাম। আমরা অনেকেই ভাবি যে ঘ্যাটকলের পাতা হয়তো শিলনোড়া ছাড়া
ঠিকমতো বাটা বা ভর্তা করাই যায় না। কিন্তু এইভাবে যদি আপনারা জল ছাড়া পেস্ট করেন খুব সুন্দর কিন্তু শিলনোড়ার মতো বাটা হয়ে যাবে। তারপর বাটার পর আমি সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাকে এখন পরিবেশনের পালা। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন।